প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে অন্য কোথাও নয়, আজকে আমি নিজের খামারেই অবস্থান করতেছি। তো প্রিয় দর্শক, আমার এই 100% পুকুর কিন্তু আমি এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো এটাতে আমি মূলত পাবদা চাষ করেছিলাম। তো এই পাবদা মাছগুলো আজকে আমি বিক্রয় করব এবং এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, এই পুকুরে মূলত আমি পাবদার রেণু উৎপাদন করেছিলাম প্রথমে। তো পরবর্তীতে আমি সেই রেণুগুলোই কিন্তু এখানে ছেড়েছিলাম, রেখে দিয়েছিলাম আর কি। পরবর্তীতে আমি সেগুলোকে নার্সিং করে বাজারজাতকরণের চেষ্টা করতেছি আর কি। তো প্রিয় দর্শক, আজকে আমি এই মাছগুলো কী রেটে বিক্রয় করলাম, কত মন মাছ উৎপাদন হলো এবং এই মাছগুলো আসলে আমার লাভ হয়েছে কি না এবং কত টাকা খরচ হয়েছে, পুরো ভিডিওর জুড়ে আপনার সঙ্গে থাকুন। আমি সার্বিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক। তো আমি কিন্তু আমার এই 100% পুকুরে এই বছর কিন্তু 1 লক্ষ পাবদা রেণু দিয়েছিলাম। যেহেতু আমার এখানে রেণু উৎপাদন করা ছিল, আমি কিন্তু জাল টেনে একটা কাউন্ট করে কিন্তু আমি ছেড়েছিলাম আর কি। তো প্রিয় দর্শক, আমার মাছগুলো কিন্তু আরও কিছুদিন রাখার প্রয়োজন ছিল। প্রায় মাছ দেড়েক আরও রাখতে পারলে কিন্তু পাবদা মাছের যে উপযুক্ত সাইজ, আপনার 15টা 20টায় বা এরকম সাইজ হয়ে যেত আর কি। তো আসলে দুঃখের বিষয়, আমাকে ব্যবসায়িক কারণে জরুরি টাকা পয়সার প্রয়োজনের কারণে আমার কিন্তু মাছগুলো বিক্রয় করে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী যে তারপরেও এখানে লস হবে না, আমার লাভের পরিমাণটা একটু কমে যাবে, যেহেতু আমার পাবদা মাছগুলো ছোট। তো আজকে আমি পাবদা মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু যে কার্প জাতীয় মাছগুলো ছিল, বাংলা মাছ, এই মাছগুলো কিন্তু অনেক ভালো সাইজ হয়েছে আর কি। রুই মাছগুলো আমি যে দেখতেছি প্রায় 1.5 কেজি করে ওজন হয়ে গেছে এবং এই যে ব্রিকেটগুলো 2-2.5 কেজি করে হয়ে গেছে, সিলভার মাছগুলো 2 কেজি প্লাস হয়ে গেছে আর কি। তো আসলে এই যেহেতু পাবদা মাছগুলো ছোট, এই বাংলা মাছ দিয়ে আমার কিন্তু মোটামুটি একটা পুষিয়ে যাবে আর কি। তো প্রিয় দর্শক, আপনারা যারা মাছ চাষি রয়েছেন তারা চেষ্টা করবেন, আসলে যদি একান্তই আপনার কোনো বিপদ না হয়, সেক্ষেত্রে কিন্তু মাছের যে বাজারজাতকরণ উপযুক্ত সাইজ, সেই সাইজ না হইলে আপনি বাজারজাতন করলে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি প্রিয় দর্শক। তো আসলে যে আমার মাছগুলো এই 6 মাস বা যে সময়টা আমি রেখেছিলাম, তো এতদিনে আমার যে লাভটা হয়েছে, আমি যদি আর 1-1.5 মাস রাখতে পারতাম, তুলনামূলক আরও লাভের পরিমাণটা বেড়ে যেত আর কি। তো যেহেতু আমার বিশেষ প্রয়োজন, আমি কিন্তু শুরুতেই বলেছি আমাকে বিক্রি করতে হচ্ছে আর কি। তো আজকে আমার এই মাছগুলো, পাবদা মাছগুলো মূলত আমি একটা পার্টিকে দিব, উনি কিন্তু বরফ করে এই মাছগুলো বাজারজাতকরণ করবেন। সেক্ষেত্রে এখানে আমার এই পাবদা মাছগুলো কিন্তু আমার 35টাই কেজি 9,100 টাকা রেটে কিন্তু চুক্তি হয়েছে আর কি। তো যদি ওজন কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে গ্রেডিংয়ের সিস্টেম আছে। তো যদি আরও 30টাই কেজি হয়, আমি দাম বেশি পাবো, আর যদি 40টাই কেজি হয়, আমি দাম আর একটু কম পাবো। এইভাবে গ্রেডিং করা আছে। তো আমার মাছ 35টাই কেজি 9,100 টাকা হারে বিক্রয় করা হয়েছে আর কি প্রিয় দর্শক। তো আসলে এই মাছগুলো আমি এখান থেকে বিক্রয় করতেছি, কারণ এখানে আপনার যে গাড়ি ভাড়া, বাজারজাতকরণের জন্য যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে এবং আড়তে পাঠাইলে তারা কিন্তু একটা সেখান থেকে কমিশন কাটবে। তো দেখা গেছে যে তুলনামূলক কিন্তু আমার এই ঘুরে কিন্তু একই দাঁড়াবে। সেক্ষেত্রে পুকুর পাড়ে মাছ, এই পাবদা মাছগুলো বিক্রয় করার কিন্তু একটা বিশেষ মজা রয়েছে। এই ভাইয়েরা দেখেন, আমার পুকুরের পাশে মেন রাস্তায় কিন্তু মাছগুলো মেপে তারা গাড়িতে লোড করতেছে। তারা মূলত বরফ করে কিন্তু মাছগুলো দূরে বাজারে নিয়ে যাবে, তাদের মতো করে সেল করবে আর কি। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইয়েরা, আপনারা কিন্তু মূলত জানেন আমি কিন্তু শিং মাছটা বেশি চাষ করি এবং শিং মাছ চাষে কিন্তু আমি কিন্তু ব্যাপক অভ্যস্ত আর কি। তো পাশাপাশি আমার বড় পুকুরে পাবদা মাছ আমি চাষ করেছিলাম আর কি। তো এই পাবদা মাছগুলো মোটামুটি আমার নিজস্ব ডিম থেকে এই রেণুগুলো উৎপাদন করা এবং আমি এই পুকুরে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু মূলত নিউ হোপ কোম্পানির ফিড খাইয়েছি। তো যেহেতু মাছগুলো ছোট সাইজ, এখনও উপযুক্ত সাইজ হয় নাই, আমার কিন্তু তুলনামূলক সেই পরিমাণ খাবার এখনও যায় নাই। তো আমি কিন্তু আশা করতেছি যে পুকুর থেকে তুলনামূলক একটু কম হইলেও আমি একটা লাভের মুখ দেখতে পাবো আর কি। তো সেই ক্ষেত্রে আসলে মাছগুলো উপযুক্ত সাইজ না হলে, আপনি মাছগুলো যদি 20টাই কেজি হতো, তাহলে কিন্তু ওজনেও বেড়ে যেত, আবার কিন্তু আপনার হচ্ছে যে ওই দামেও বেড়ে যেত। সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকতো আর কি। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি, আমার এই যে
যে কার্প জাতীয় মাছগুলো রয়েছে, এই মাছগুলো কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে। সেক্ষেত্রে আমি প্রত্যাশা করতেছি প্রায় 3 লক্ষ টাকার এই মাছগুলো আমি বিক্রয় করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই লসের অংশটা এখান থেকে পুষিয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লাভ হতেও পারে আর কি প্রিয় দর্শক। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব, যারা পাবদা চাষ করেন, বিশেষ করে যারা মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন, তো এই শীতের মধ্যে আপনারা কিন্তু পাবদা মাছ চাষ করলে আপনাকে অধিক যত্নশীল হতে হবে, যেহেতু অনেকটা শীত পড়ে গেছে। আর শিং চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে এই যে ঋতু পরিবর্তন হয়েছে, আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, হঠাৎ করে একটা ঠান্ডা বা শীতের আমেজ কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার শিং মাছগুলো 40% খাওয়া কিন্তু ছেড়ে দিবে, এতে ভয়ের কিছু নাই। আপনারা একটু যত্নশীল হবেন। আপনারা সেক্ষেত্রে যে পাতালের পানি ঢোকানোর চেষ্টা করবেন, গরম পানি, আর আপনি পাশাপাশি এনজাইম দিবেন এবং একটু 15 দিন পর পর আপনাকে চুন প্রয়োগ করতে হবে পুকুরে আর কি। তো আপনি যদি যত্নবান হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে আর কি। প্রিয় দর্শক, দেখেন এই যে জেলে ভাইয়েরা কিন্তু আমার মাছগুলো মোটামুটি প্রসেসিং করে ফেলতেছে আর কি, ধরে ফেলছে। তো এই যেহেতু আজকে বিকেলবেলা, দিনের বেলা কিন্তু আমি পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বাংলা মাছগুলো এই ছেড়ে দেওয়া হচ্ছে জাল থেকে। এই মাছগুলো আমি কিন্তু রাতের বেলা আবার জাল টেনে আমি কিন্তু বিভিন্ন আড়তে আমি কিন্তু ওই মাছগুলো পাঠাবো আর কি। তো সেক্ষেত্রে প্রিয় দর্শক, আমি আপনাদের বলবো, যারা পাবদা মাছের মধ্যে এই যে কার্প জাতীয় বা বাংলা মাছগুলো ছাড়বেন, তারা কিন্তু মাছগুলো একটু সাইজের ছাড়বেন। পাবদা মাছের মধ্যে সবসময় কিন্তু এই যে দেখেন মাছগুলোর সাইজ কিন্তু ভালো হয়। সেক্ষেত্রে এই মাছগুলো আপনি যদি পোনা ছাড়েন ছোট ছোট, তাহলে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন না। আপনি যদি একটু সাইজের 700 গ্রাম 800 গ্রাম এই মাছগুলো ছাড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ যত বড় হবে তার বাজার ভ্যালুটাও বাড়বে এবং ওজনেও বাড়বে। সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা কিন্তু অধিক হারে বেড়ে যাবে আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমার পুকুরে যেহেতু ভাইরাসে আক্রমণ হয়েছিল, আমি কিন্তু এই পানিগুলো পুরোপুরি সেচ দিয়ে একবারে তলানিতে নিয়ে যাব এবং পুকুরে কিন্তু একটু রোদ দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনি এই পানিতে রেখে দিয়ে আবার যদি মাছ ছাড়া হয়, তাহলে কিন্তু ভাইরাসের যে জীবাণু সেটা কিন্তু থেকেই যাবে। সেক্ষেত্রে আমি সেচ দেওয়ার পর টোটাল মাছগুলো ধরে নেবার পর আপনাদের জানাতে পারবো যে আমি কি পরিমাণ লাভ করতে পেরেছি নাকি লস হয়েছে। তো সেক্ষেত্রে আমি কত টাকা লাভ হইলো সেই ভিডিওটা আমি আপনাদের পুকুর সেচ দেওয়ার সময় দিয়ে দিব আর কি। তো পুকুরে মেশিন চলতেছে, আমার 5-6 দিনের মধ্যে কিন্তু পুকুরটা সেচ দিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে যারা মাছ চাষি খামারে ভাইরা রয়েছেন, আমি বলবো যে এই বড় বড় পুকুর আপনারা চাষবাস শুরুতে করার দরকার নেই। একটু ছোট ছোট পুকুর চাষ করে আপনি কিন্তু বর্তমানে যে খাদ্যের দাম, যদি আপনার পুঁজি না থাকে, আপনি যদি বাকিতে খাবার খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু এই যে মূল্য ধরবে দোকানদার, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনাকে ছোট পুকুর নগদে একটু করতে হবে, চাষবাস করতে হবে। লাভ অবশ্যই কম বেশি আপনি কিন্তু সেখান থেকে দেখতে পাবেন আর কি প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, আমার পাবদা মাছগুলো আমি আপনাদের দেখিয়েছি। তো আমি কি রেটে বিক্রয় করলাম সেটাও জানিয়েছি আর কি। আজকে টোটাল আমার এখানে 50 মনের মতো পাবদা আমি এখানে দিলাম আর কি গাড়িতে। তো বাকিটা কি হইলো, কতটুকু আরও পাইলাম এবং কত টাকা লাভ হলো, আমি সেচ দিয়ে পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য শুভকামনা রইল। বিশেষ করে যারা নতুন খামারি ভাইরা রয়েছেন, যারা প্রবাসে থাকেন, এসে খামার করতে চান, আরও কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।